ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা শুরু করেছিলাম আলোর কিছুটা অংশ আমি পড়িয়েছি। এইবার দেখে নেওয়া যাক আলোর মাধ্যমে কোনো প্রতিবিম্ব কি করে সৃষ্টি হয়। ঠিক আছে, আগের দিন যেটা বলছিলাম প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব কি করে সৃষ্টি হয় চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এই একটা উত্তল দর্পণ, এইটাকে যদি বস্তু বলি, এটাকে আমি এবি দিয়ে লিখছি। তাহলে ওটাকে যদি আমি বস্তু বলি, উত্তল দর্পণের ক্ষেত্রে আমি প্রথমে তোমাদের বলেছিলাম একটা বিন্দু যেটার থেকে দেখে মনে হয় যে আলো নিঃসৃত হচ্ছে বা অপসারিত হচ্ছে। ঠিক আছে, ঠিক এখান থেকে আলো এসে আলো অ্যাকচুয়ালি চলে যায় এইভাবে, একটা ফোকাস থেকে চলে যাচ্ছে, একটা বক্রতা কেন্দ্র থেকে চলে যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে ফোকাস আর বক্রতা কেন্দ্র থেকে আলোটা বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু আদৌ তা না। এই উত্তল লেন্সের উন্মেষের উপর থেকেই, মানে প্রতিফলিত তল থেকেই আলোটা প্রতিফলিত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি অবতল দর্পণের ক্ষেত্রে এই আলোটা একটা ফোকাস দিয়ে চলে যাচ্ছে আর একটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই আলোটা কিন্তু আমরা প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে গোলীয় দর্পণে প্রতিবিম্ব আঁকার জন্য এখানে যে তিনটে পয়েন্ট আছে, প্রধান অক্ষের সমান্তরাল, ফোকাস বিন্দু দিয়ে যাওয়া রশ্মি, আর হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মি, এই তিনটে রশ্মির মধ্যে যে কোনো দুটো নিলেই আমরা একটা বস্তুর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে সেটা আমরা জানতে পারবো। এটা কেন বলছি যে তিনটের মধ্যে দুটো নিয়েই আমরা বলতে পারবো, সেটা পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আপাতত যেটা বলছি সেটা তোমরা শোনো, তাহলে বুঝতে পারবে বিষয়টা। পরবর্তী ধাপে যখন আমি দর্পণের উপরে প্রতিবিম্ব এঁকে তোমাদের দেখাবো যে প্রতিবিম্বটা কোথায় রাখলে কোথায় তৈরি হয়, কোন আলোকরশ্মি দিয়ে গেলে প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে বা ওখানে তৈরি হচ্ছে, সৎ হবে না অসৎ হবে, এইটা শিখে নেওয়ার পরে আমরা দেখবো। তাহলে এটাই আগে মন দিয়ে আমরা দেখে নিই। ঠিক আছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এটা প্রধান অক্ষ কালকে বলেছিলাম, আর প্রধান অক্ষর সমান্তরাল আলোক রশ্মি এইটা গিয়ে এটা হলো। ঠিক অবতল লেন্সেও তাই হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে এইভাবে এইটা তৈরি হলো। এবার ফোকাস দিয়ে, তাহলে ফোকাসটা দেখে নাও, এইটা অবতল দর্পণ, এই বস্তু থেকে আলো আসছে, ফোকাস দিয়ে গিয়ে আবার এদিকে ব্যাক করে যাচ্ছে। ঠিক আছে, আর বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হয়, বক্রতা কেন্দ্র দিয়ে আলো সরাসরি বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যায়। এটা দেখে আমাদের মনে হচ্ছে এখান থেকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আলো এখানে প্রতিফলিত হয়ে আবার এখান থেকেই চলে যাচ্ছে। ঠিক অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্র দিয়ে এসে বক্রতা কেন্দ্র দিয়ে আলো আবার ফিরে যাচ্ছে। তাহলে যে আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে মানে প্রতিফলিত হয়, সেই আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়েই আবার বিপরীতে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে তিনটে বস্তু, মানে আলোক রশ্মি, যার মধ্যে যে কোনো দুটো নিয়েই আমরা প্রতিবিম্ব আঁকতে পারবো। আর কি আছে, আর আছে উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মিটা কি জিনিস, ধরো যে রশ্মি, ভাবো এই আলোক রশ্মিটা আমি এই ছবিতেই দেখাচ্ছি, ধরো এইখান থেকে একটা আলোক রশ্মি এসে এইভাবে আপতিত হলো। ঠিক আছে, এই আপতিত হলে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সাথে একটা কম সংকীর্ণ কোণ উৎপন্ন করলো এবং এই প্রতিফলিত তলের খুব কাছে এসে আপতিত হলো। ঠিক আছে, এই ধরনের রশ্মিকেই আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। তাহলে যে রশ্মি প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ উৎপন্ন করে এবং আপতিত তলের খুব কাছাকাছি আপতিত হয়, প্রতিফলিত তলের খুব কাছাকাছি আপতিত হয়, তাকেই আমরা বলে ফেলবো উপাক্ষীয় রশ্মি। আর এই উপাক্ষীয় রশ্মি যদি বক্রতা ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, এইটা বক্রতা ব্যাসার্ধ, এই যে সি থেকে এই পি পর্যন্ত এটা বক্রতা ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধ থেকে যদি উন্মেষ ছোট হয়, উন্মেষটা কি বলেছিলাম, এখানে এম আর এটা এম ড্যাশ, তাহলে এই দুটো পয়েন্ট যখন আমি যোগ করে দেবো, এইটা হচ্ছে উন্মেষ, মানে কোনো বৃত্তের বৃত্তচাপটাই হচ্ছে দর্পণের উন্মেষ। তাহলে এই বক্রতা ব্যাসার্ধ থেকে যখন এই উন্মেষ ছোট হবে, তখন এই প্রতিবিম্ব আঁকার ক্ষেত্রে যতগুলো যে রশ্মি আমরা ব্যবহার করে থাকবো না কেন, সবকিছুই উপাক্ষীয় রশ্মি হবে। ঠিক আছে, এই উপাক্ষীয় রশ্মি হবে সবগুলো। তাহলে এইটুকু দেখে নাও, পরবর্তী পার্টে আবার যাচ্ছি। তাহলে চলো দেখে নিই পরবর্তী অংশটুকু। আচ্ছা, যে গোলীয় উপাক্ষীয় রশ্মি বলছিলাম, সেই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে
গোলীয় দর্পণের আর মানে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, তার মানে আর ইজ ইকুয়াল টু 2f হবে। সেটাই আমরা এবার প্রমাণ করে দেখে নেবো যে কি করে আর ইজ ইকুয়াল টু 2f হচ্ছে। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দিতে পারে। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছি যে 12টা 3 নম্বরের প্রশ্নের মধ্যে দুটো কিন্তু আলো থেকে আসবে, ঠিক আছে? ফলে এইটা কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন হতেই পারে। তাহলে চলো দেখে নি। এটা এই একটা অবতল দর্পণ আমি এঁকেছি। এটা অবতল না উত্তল দর্পণ সেটা আর লিখে আমাকে বোঝাতে হবে না, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এটা উত্তল দর্পণ না অবতল দর্পণ। এটা অবতল দর্পণ আমি এঁকেছি। এখানে এ বিটা হচ্ছে আপতিত রশ্মি, এখানে লেখা আছে। পিটা মেরু, এফ ফোকাস বিন্দু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, পি এফ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সরি ফোকাস দূরত্ব, আর পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? আর এই যে আপতিত হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে? আর সি সি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। তোমাদেরকে আগে আমি দেখালাম যে একটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যখন আসে সোজাসুজি বেরিয়ে যায়, তাহলে এই সিবিটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ, সেই জন্য বি বিন্দুতে এটা লম্বভাবে পড়ছে। তোমরা সকলেই জানো ব্যাসার্ধ লম্বভাবে ক্রিয়া করে কেন্দ্রের সাথে, ঠিক এখানেও ঠিক সেই জিনিসটা। তাহলে এই এখানে জিনিসগুলো যা যা আগে থাকতে বলা যায় সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এবার এই প্রমাণটা আমরা এখানে করব, ঠিক আছে? তাহলে তোমরা সকলেই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপতিত কোণ ও প্রতিফলিত কোণ সবসময় সমান হবে। তাহলে আপতিত কোণ আমরা ডিনোট করি আই দিয়ে, আর প্রতিফলিত কোণ ডিনোট করি আমরা আর দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে দেখে নাও, এই আপতিত কোণ আর এই প্রতিফলিত কোণ এই দুটোর মান সমান। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এফ। এখানে ব্র্যাকেটে লিখবে আপতন কোণ এবং প্রতিফলিত কোণ সমান, সেই জন্য, ঠিক আছে? এবার তোমরা 9-এ আশা করছি করেছো একান্তর কোণ। এই একান্তর কোণটা এখান থেকে দেখে বুঝতে পারছো, দেখো একটা জেড ফর্ম হয়েছে। ছোটবেলায় স্যাররা আমাদেরকে বলতেন যে যদি কোথাও জেড ফর্ম হয় সেটাকে আমরা একান্তর কোণ বলতে পারি। তাহলে এখানেও দেখো একটা জেড ফর্ম হয়েছে, এই এই এই। তাহলে এই কোণটা আর এই কোণটা হয়ে যাবে সমান, ঠিক আছে? তাহলে আবার আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এফ। বি সি এফ এখানে লিখবে একান্তর কোণ, ঠিক আছে? তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু সিবিএফ আর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু বিসিএফ। তাহলে এই দুটো থেকে আমরা বলতেই পারি অ্যাঙ্গেল সিবিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ। এটা যখনই বলছি তাহলে এখানে ভালো করে দেখো, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে বিসিএফ, এই একটা ত্রিভুজ। ত্রিভুজটা দেখো, এই একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর বিপরীত বাহু দুটো সমান হবে। তাহলে বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এটা সমান, তাহলে অতএব ত্রিভুজ বিসিএফ এর বি এফ ইজ ইকুয়াল টু সিএফ। এটা আমরা বলতেই পারি বিএফ ইজ ইকুয়াল টু সিএফ, ঠিক আছে? এবার যেহেতু তোমাদেরকে উপাক্ষীয় রশ্মি বোঝানোর সময় আমি বলেছি যে বক্রতা ব্যাসার্ধ থেকে উন্মেষ ছোট হলেই উপাক্ষীয় রশ্মি কাজ করে, তাহলে আমরা এই কনসেপ্টটা থেকে এখানে বলতেই পারি যে এই বি বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত, ঠিক আছে? এই বি বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত। তাহলে এই পিএফ তাহলে এই পিএফ আর এই বিএফ এই দুটো আমরা এই কনসেপ্টটা থেকে বলতে পারছি সমান।
তাহলে এখানে বিএফ ইজ ইকুয়াল টু পিএফ। তাহলে এখানে আমরা লিখব যেহেতু উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধর থেকে উন্মেষ ছোট হয় দর্পণের, তাই বি আর পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত। এখান থেকে আমরা বলতে পারি বিএফ আর পিএফ সমান। তাহলে আমরা এর পরে কি লিখব? বিএফ ইজ ইকুয়াল টু পিএফ। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি ইজ ইকুয়াল টু সিএফ। তাহলে এটা সমান হলো, এটা সমান হলো, এটা সমান হলো। ঠিক আছে? এইবার আমরা বের করব পিসি। তাহলে পিএফটা কি হচ্ছে? যদি পিএফটা আমরা এইটুকু বের করতে হয়, পিএফ এর দৈর্ঘ্যটা কি হবে? তাহলে পিএফ ইজ ইকুয়াল টু পিসি মাইনাস সিএফ। যদি এটা পিসি হয় তাহলে পিএফটা বের করব। তাহলে পিএফ বের করতে গেলে এই পিসি থেকে এফসি বা সিএফ এইটুকু বাদ দিলে আমরা পিএফটা পাবো, সেটাই আমি এখানে করলাম। তাই পিএফ ইজ ইকুয়াল টু পিসি মাইনাস সিএফ। ঠিক আছে? এইবার আমাদের কি বের করতে হবে? আর। আর মানে কি? পিসি। তাহলে এই সমীকরণটা এই পাশে দিয়ে দিই। তাহলে পিসি ইজ ইকুয়াল টু পিএফ প্লাস সিএফ। আর এই সিএফ মানেই আবার কি বলতে পারি? পিএফ। তাহলে পিসি ইজ ইকুয়াল টু পিএফ প্লাস পিএফ সমান সমান 2পিএফ। এই পিএফটা তাহলে কি? এই পিএফটা দেখো ফোকাস দূরত্ব, আর এই পিসিটা কি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম, দেখো বক্রতা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব আর ইন্টু 2f। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এখানে যে পিসি ইজ ইকুয়াল টু 2pf। তাহলে পিসি মানে আর, আর 2f। তাহলে এখানে এবার আমরা প্রুফড এটা লিখতেই পারি। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? এ বি হচ্ছে আপতিত রশ্মি, যেটা প্রতিফলিত তলের বি বিন্দুতে আপতিত হয়েছে। এই বি বিন্দুতে আপতিত হয়ে এই রশ্মিটা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আর সিটা বক্রতা ব্যাসার্ধ দিয়ে যখন একটা আলো বেরোয়, সব আলোয় যায়, সেই জন্য সি দিয়ে একটা ইমাজিনারি আলোর রেখা চলে গেছে। যেহেতু পিসি বক্রতা ব্যাসার্ধ, তেমন বিসিও বক্রতা ব্যাসার্ধ। পরিধির উপরে কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি টানি, সেটাই বক্রতা ব্যাসার্ধ। সেই জন্যই এই বিসিটা বি বিন্দুতে লম্ব আকারে ক্রিয়া করছে। এই ব্যাসার্ধ বলেই বি বিন্দুতে লম্ব আকারে ক্রিয়া করছে। ঠিক আছে? পিএফ আমরা এখানে ফোকাস দূরত্ব, পিসি বক্রতা ব্যাসার্ধ, সি বক্রতা কেন্দ্র, এফ ফোকাস বিন্দু, পি হচ্ছে আমাদের মেরু। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলছি এই কোণ, তাহলে আপতিত কোণ আর প্রতিফলিত কোণ এটা সমান। আমরা আগের চ্যাপ্টারে আলোর প্রতিফলনের সূত্রে দেখেছি। তাহলে এই দুটো সমান, সেখান থেকে আমি লিখেছি এবিসি আর সিবিএফ সমান। আবার কি, এখানে একটা একান্তর কোণ হয়েছে, তাই আমরা লিখেছি এবিসি আর বিসিএফ সমান। এবিসি আর বিসিএফ সমান। এই দুটো থেকে আমরা লিখেছি কি, সিবিএফ আর বিসিএফ সমান। তাহলে সিবিএফ আর বিসিএফ তিনটে একই বিন্দু যখন হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। এই ত্রিভুজটা বিসিএফ ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের দুটি কোণ যখন সমান হয়, তখন সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ তার বিপরীত বাহু দুটো সমান। ঠিক আছে? সেখান থেকে আমরা এখান থেকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তাই সমদ্বিবাহু ত্রিভুজের যে কোণ দুটো সমান হয়, তার বিপরীত বাহু দুটো সমান। সেই বিপরীত বাহু কোণটা বিসিএফ এর বিপরীত বাহু বিএফ, আর বিএফসি এর বিপরীত বাহু বিসি, সরি সিএফ। সেখান থেকে আমরা বিএফ ইজ ইকুয়াল টু সিএফটা লিখলাম। এইবার কি বললাম, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হয়, গোলীয় দর্পণের উন্মেষটা সবসময় বক্রতা ব্যাসার্ধ থেকে ছোট হবে, নাহলে আমরা উপাক্ষীয় রশ্মি সেটাকে বলতে পারি না। ঠিক আছে? সেই জন্যই আমরা এটা ধরে নিতে পারি যে এই পি বিন্দু আর বি বিন্দু খুবই কাছাকাছি অবস্থান করছে। যখনই খুবই কাছাকাছি অবস্থান করছে, সেইখান থেকে আমরা বলছি
এই বিএফ আর পিএফ সমান। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে বিএফ প্লাস পিএফ সমান ইজ ইকুয়াল টু পিএফ সমান, আর এই বিএফ সমান সমান আমরা পেয়েছিলাম সিএফ, তাই এখান থেকে 3 থেকে সমান লিখে দিলাম। তাহলে আমাদের পিএফটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই পিসি থেকে এফসিটা বাদ দিলে আমাদের বেরোবে পিএফ। তাহলে এই পিসি থেকে সিএফটা বা এফসি যাই বলো বাদ দিয়েছি, বাদ দিলে যেহেতু আমাদের বের করতে হবে আর আর মানে পিসি, তাই সমীকরণটা চেঞ্জ করে এখানে পিসি নিয়ে এলাম। পিএফ তো আমাদের ওপাশে ছিলই, আর সিএফ এপাশে এলো, তাহলে দুটো প্লাস হলো। আর এই সিএফ মানে আমরা জেনেছিলাম পিএফ, তাই সিএফ এর পরিবর্তে পিএফ বসালাম। কেন পিএফ বসালাম, এখানে সিএফ বসালাম না কেন, কারণ পিএফটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। সিএফটা কিন্তু আমাদের সেরকম কোনো জিনিস না, আমরা এই চ্যাপ্টারে কিছু লাগছে না। তাহলে আমরা এটাও যদি বলি যে পিএফ এর জায়গায় সিএফ লিখলে কিন্তু এই সিএফটাকে আমরা তো ডিনোট করিনি ফোকাস দূরত্ব হিসাবে, ডিনোট করিনি, আমরা তো ডিনোট করেছি পিএফটাকে ফোকাস দূরত্ব হিসাবে। তাই আমাদের প্রমাণে কি বলেছে, বক্রতা কেন্দ্র আর ফোকাস দূরত্ব। তাহলে আমরা সেই জন্য এটাকে পিএফ এ চেঞ্জ করলাম। পিসি ইজ ইকাল টু 2পিএফ, আর ইজ ইকাল টু 2এফ। তাহলে এখানে আমরা এটা প্রমাণিত করে ফেললাম। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে। ফলে এটাকে একটু ভালো করে বুঝবে, ভালো করে পড়বে। যদি তারপরেও বুঝতে না পারো আমি তো আছি, আবার কমেন্ট করো, আমি কমেন্টে বুঝিয়ে দেবো। আপাতত এটা দেখে নাও একবার, এরপরে আমরা প্রতিবিম্ব অঙ্কন শিখব। চলো, তাহলে চলো দেখে নেওয়া যাক শেষ অংশটুকু। এইটুকু পড়লেই আমাদের আলোর প্রতিফলনটা শেষ হয়ে যাবে, আর আজকে এইটুকুই আমি পড়াবো। তাহলে অবতল দর্পণে প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় তার আগে জানতে হয় প্রতিবিম্ব কয় প্রকার। প্রতিবিম্ব 2 প্রকার, সৎ আর অসৎ। তাহলে অসৎ প্রতিবিম্ব কোনটা, ধরো এই পেনটা, যদি এই পেনের প্রতিবিম্ব কোনো জায়গায় গিয়ে এই সোজা এরকমই সেম টু সেম উৎপন্ন হয়, তখন তাকে আমরা বলবো অসৎ প্রতিবিম্ব। আর যদি এই পেনের প্রতিবিম্বটাই এরকম উল্টো তৈরি হয়, তখন সেটা আমরা বলবো সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এইবার প্রতিবিম্ব আর কি হয়, এই সমান আকার হতে পারে, ক্ষুদ্র হতে পারে, আর বিবর্ধিত হতে পারে। বিবর্ধিত মানে বড়। সবসময় মনে রাখতে হবে অবতল দর্পণের প্রতিবিম্ব বিবর্ধিত আকারেই হয়, আর উত্তল দর্পণের প্রতিবিম্ব আকারে ছোট হয়। ঠিক আছে, তা অবতল দর্পণে যদি আমরা মেরু আর ফোকাস বিন্দুর মধ্যে কোনো বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব হবে অসৎ এবং বিবর্ধিত। ঠিক তেমনি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যদি আমরা কোনো বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব হবে সৎ এবং বিবর্ধিত। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই প্রতিবিম্বগুলো সৃষ্টি হচ্ছে। আমি তোমাদের একটু আগেই বললাম, ক্লাসের প্রথমেই আমি তোমাদের 3টে জিনিস দেখিয়েছি। একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, একটা ফোকাস দিয়ে চলে যাওয়া আলোকরশ্মি, আর একটা বক্রতা কেন্দ্র দিয়ে চলে যাওয়া আলোকরশ্মি। এই 3টের মধ্যে যে কোনো দুটো নিলেই আমরা তৈরি করে ফেলতে পারবো প্রতিবিম্ব। তাহলে চলো দেখে নি এই 3টে রশ্মি কিভাবে আমাদের প্রতিবিম্ব সৃষ্টিতে কাজে লাগে। প্রথমেই আমরা দেখে নেব অবতল দর্পণের অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে কিভাবে কি হয়। তাহলে প্রথমেই বলেছি অসৎ আর বিবর্ধিত তৈরি করতে গেলে ফোকাস আর পোল এর মধ্যে বস্তুকে রাখতে হবে। তাহলে এর মধ্যে আমি বস্তুকে রেখেছি, রেখে দেখো এই এ বিটা হচ্ছে বস্তু, এটা এ হচ্ছে মাথা, বি হচ্ছে পা। তাহলে এখান থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি গিয়েছে, গিয়ে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেছে, আর একটা আলোক রশ্মি এইভাবে বেরিয়ে চলে গেছে। এটা দেখাতে হয়, তাই ঠিক আছে। তবে দেখো এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মিটা কখনোই এপাশে এসে মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি করবে না। তাই এই প্রতিবিম্বটা আমাদের এই পিছনে গিয়ে মিলিত হয়ে তৈরি হচ্ছে। তাহলে দেখো এর মাথা এখানে, পা এখানে, এর মাথা এখানে, পা এখানে। আমি প্রতিবিম্বটাকে এ ড্যাশ বি ড্যাশ দিয়ে চিহ্নিত করেছি। তাহলে আর এটা তৈরি হয়েছে অসীমে।
অসীমে তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটা অসীমে তৈরি হয়েছে। তাহলে সৎ বিবর্ধিত প্রতিবিম্বর মধ্যে কি হচ্ছে, মেরু ও ফোকাসের মধ্যে বস্তুকে রাখতে হবে, আর প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। ঠিক আছে, ঠিক তেমনি পরবর্তীতে সৎ আর বিবর্ধিত হওয়ার জন্য বস্তুকে রাখতে হবে কোথায় বলেছিলাম, বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে। দেখো এই যে বক্রতা কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝে রেখেছি, এখান থেকেও একটা আলো গেছে, নিয়ে ফোকাস দিয়ে চলে গেছে, আর একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে গেছে। ঠিক আছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই আলো দুটো যেমন এপাশে এসে মিলিত হচ্ছিল, এই আলোক রশ্মি দুটো কখনোই এপাশে এসে মিলিত হবে না, কখনোই হবে না। তাই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এইখানে। এইখানে এর মাথাটা উল্টে চলে যাচ্ছে পায়ে, আর এর পা উল্টে চলে যাচ্ছে মাথায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের সৎ প্রতিবিম্ব। তাহলে অবতল দর্পণে সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরির জন্য আমাদের বস্তুকে রাখতে হবে ফোকাস বিন্দু ও বক্রতা কেন্দ্রের মধ্যে, আর প্রতিবিম্ব তৈরি হবে সেই অসীমেই। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস নোট সব দেয়াই থাকবে, সেখানে খুব ভালোভাবে আরো বিস্তারিত ডিটেলসে সবকিছু লেখা থাকবে। ঠিক আছে, আর বাকি যেটুকু বাকি আছে সেটা চলো দেখে নিই। ব্যবহার, অবতল দর্পণ আর উত্তল দর্পণের ব্যবহার। আগেই আমি বলেছি অবতল দর্পণ বস্তুকে বড় করে দেখায়, আর উত্তল দর্পণ বস্তুকে ছোট করে দেখে। ঠিক আছে, তাহলে অবতল দর্পণের জন্য আমাদের টর্চ আছে, টর্চের, গাড়ির হেডলাইট, দাঁতের ডাক্তারখানায় ডাক্তারবাবু যেটা মুখের মধ্যে ঢুকিয়ে ভালো করে দেখে, যে মিররটা থাকে সেইটা, দাড়ি কামানোর আয়না, সার্চ লাইট ইত্যাদি, এইগুলো হচ্ছে সব অবতল দর্পণ। আর উত্তল দর্পণ হচ্ছে রেয়ার ভিউ মিরর, যেগুলো গাড়িতে লাগানো থাকে, পিছন থেকে গাড়ি আসছে সেটা দেখার জন্য। এটিএম মেশিনে দেখবে উপরে একটা গোল ক্যামেরা থাকে, সেই এটিএম মেশিনের সেই ক্যামেরাটা উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা, আগেই আমি বলেছি আলস আমি যতটা পড়াবো ততটা পড়তে থাকতে হবে। এটা কিন্তু আগের চ্যাপ্টারগুলোর মতো না যে একটা ক্লাস মিস করলাম কিংবা বাড়িতে পড়াশুনো করলাম না, পরের ক্লাসটা দেখলে আমি বুঝে যাবো। ঠিক আছে, তাই আলোর প্রথম লেকচার থেকে তোমরা ভালো করে শেষ পর্যন্ত আলোটা করবে, নইলে কিন্তু আলো বুঝতে পারবে না। ঠিক আছে, আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি, তোমরাও আমার সাথে থাকো, নইলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর আমাদের 10 নাম্বার হয়ে গেছে, 12 নাম্বারের জন্য আমরা এখন আপ্রাণ শেষ করার চেষ্টা করছি। তারপরে আমরা বাকি চ্যাপ্টারগুলো এইভাবে আস্তে 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 শেষ করে ফেলবো। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ।